ক্লাস 12 এর সলিউশন চ্যাপ্টার আমি শুরু করেছিলাম। এর আগের ভিডিওতে আমরা কিন্তু শুরু করেছি। যদি কারোর ফার্স্ট পার্ট সলিউশনের যে ফার্স্ট পার্ট সেটা যদি না দেখা থাকে সেটা আগে দেখে নেবে, তারপরে এই পার্টটা দেখবে। এটা হচ্ছে সলিউশন যে চ্যাপ্টার দ্রবণ, তার কিন্তু পার্ট 2। ঠিক আছে, আমরা পার্ট 1-এ সলিউশনের ইন্ট্রোডাকশন করেছি এবং ওখানে দ্রবণের যে গাঢ়ত্ব নির্ণয়ের পদ্ধতি, দুটো পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। এখানে নেক্সট পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পদ্ধতি। এটা হচ্ছে নর্মালিটি একক। নর্মালিটি একক পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা দ্রবণের গাঢ়ত্ব ক্যালকুলেশন করি এবং এটাই সাধারণত ল্যাবরেটরিতে করা হয়। সেই নর্মালিটিটা কী জিনিস, জিনিসটা কী, সংজ্ঞাটা কী, এই সংজ্ঞাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সংজ্ঞাটা দেখো, আমি লিখেছি যে নর্মালিটিটা কিন্তু মেইনলি দ্রবণের, অর্থাৎ কোনো দ্রবণের প্রতি লিটার, দ্রবণটা পার লিটার হিসাব করা হয়। পার লিটারে মানে 100 ml বা 100 সিসি। ঠিক আছে, এই আয়তনে 1000 ml আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, অর্থাৎ প্রতি লিটার যে দ্রবণের আয়তন আছে সেই দ্রবণে কোনো দ্রাবের, কারণ দ্রবণের মধ্যে অবশ্যই যে মিনিমাম পার্টটা থাকবে সেটা হচ্ছে দ্রাব, সেই দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ, এই গ্রাম তুল্যাঙ্ক পরিমাণটা কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত অজানা। কিন্তু অজানা বলাটা অনেকটা ভুল হবে। যারা 11টা ভালো করে পড়েছো, 11 যারা ভালো করে পড়েছো, 11-এর ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু গ্রাম তুল্যাঙ্কের আইডিয়া দেওয়া আছে ওখানে। তবু যারা 11টা ভুলে গিয়েছো, গ্রাম তুল্যাঙ্কের জিনিসটা মনে নেই অতটা ভালো, তো আমি এখানে আবার রিপিট করবো এই জিনিসটা। ঠিক আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, আমি এটা বলবো গ্রাম তুল্যাঙ্ক জিনিসটা কি। তো কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক সেই পার লিটারে দ্রবীভূত থাকবে, তত গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাটা, অর্থাৎ এই গ্রাম তুল্যাঙ্কটা যদি 1 গ্রাম তুল্যাঙ্ক হয় তাহলে ওই দ্রবণের নর্মালিটি হবে 1 নর্মাল। আবার যদি এই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা 2 হয় তাহলে এই দ্রবণের নর্মালিটি হবে 2 নর্মাল, অর্থাৎ বাই নর্মাল দ্রবণ হবে। তো এইভাবে কিন্তু নর্মালিটিটা হিসাব করা হয়, অর্থাৎ প্রতি লিটার যে দ্রবণ আছে সেই দ্রবণের মধ্যে দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক থাকবে, এইটা হচ্ছে হিসেব। এইবার দেখো গ্রাম তুল্যাঙ্ক জিনিসটা কি, গ্রাম তুল্যাঙ্ক জিনিসটা কি একটু দেখে নিই। গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম তুল্যাঙ্ক বার করতে গেলে আমরা বার করি গ্রামে প্রকাশিত ভর, গ্রামে প্রকাশিত ভর এটা উপরে থাকে, আর নিচে হচ্ছে ওই মৌলের বা যৌগের তুল্যাঙ্ক ভার, গ্রামে প্রকাশিত ভর বাই তুল্যাঙ্ক ভার। অর্থাৎ তোমরা দেখবে ল্যাবরেটরিতে যখন প্র্যাকটিক্যাল করবে, প্র্যাকটিক্যালের সময় দেখবে নর্মালিটির অ্যাপ্লিকেশনটা অনেকটা আছে। সেখানে দেখবে তোমার একটা নর্মালিটি বলে দেবে, দেখা যাচ্ছে এরকম বলে দিল যে n/10, এরকম বলল যে 100 ml 100 মিলিলিটার n/10 NaOH দ্রবণ প্রস্তুত করো, দ্রবণ প্রস্তুত করো। তাহলে তোমরা কি করে করবে? 100 ml n/10 NaOH দ্রবণ প্রস্তুত করো, তো এটা কিভাবে করবে? তো ল্যাবরেটরিতে তোমরা সলিউশন যখন তৈরি করবে তার আগে তো আমাদের থিওরিটা জানা দরকার যে n/10 মানেটা কি। 100 মিলিলিটার এটা তো বুঝতে পারছি যে 100 ml দ্রবণ হবে, কিন্তু n/10 NaOH এর মানেটা কি সেটা আগে বুঝতে হবে। যেমন আগে ক্লাসে আমরা বলেছি যে 10% W/W, হ্যাঁ 10% W/V, V/V ইত্যাদি সম্পর্কে যেমন আইডিয়া পেয়েছো, এখানে আমরা বুঝবো যে n/10 NaOH দ্রবণ বলতে কি বুঝছো। তো এইটা আমরা কি করে তৈরি করব? তাহলে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই সংজ্ঞাটা কিন্তু আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। তো এখানে একটা জিনিস একটু বুঝে নাও যে এই n/10 মানেটা কি বলতে চাচ্ছে। এই n/10 মানেটা এটাই বলতে চাচ্ছে এখান থেকে যে n পার্টটা থাকবে সেই পার্টটাকে আলাদা করে নেবে প্রথমেই। তো n/10 মানে বলতে চেয়েছি কিন্তু অ্যাকচুয়ালি 1/10 n, এইটা বুঝে নেবে যে n/10 মানে কি 1/10 n, 1/10 নর্মাল। যদি এটা থাকতো n/20, n/20 যদি থাকতো তাহলে ওটা কি বুঝছে যে 1/20 নর্মাল। ঠিক আছে, তো এনটাকে আলাদা করে নেবে, তাহলে তোমাদের সংজ্ঞাটা ফেলতে সুবিধা হবে। তাহলে এই নর্মালিটি আলাদা হয়ে গেল, তাহলে সংজ্ঞাটা কি থাকলো 1/10।
তাহলে এখানে যে গ্রাম তুল্যাঙ্কের যে সংখ্যা, এই গ্রাম তুল্যাঙ্কটা কতটা হলো? 1/10। তাহলে এই 1/10 কিন্তু গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা, এবং এই গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাটাই হলো দ্রবণের নর্মালিটি। অর্থাৎ n/10 বলতে বুঝবো 1/10, n/20 বলতে বুঝবো 1/20n। ঠিক আছে, তো এটা আমরা কি করে প্রস্তুত করব? n/10 মানে যদি কোনো গ্রামে বলতো আমরা কিন্তু খুব ক্লিয়ার হয়ে যেতাম, যে গ্রাম পারে মিলিলিটার। যদি বলতো যে 100 ml একটা এনওএইচের দ্রবণ তৈরি করো যার মধ্যে এনওএইচ আছে, তাহলে 2 গ্রাম, এরকম বলে দিল, তাহলে সেটা কিন্তু 2 গ্রাম ওজন করা খুব সহজ আমাদের কাছে, ওটা আমরা বুঝি। কিন্তু n/10টাকে আমরা কি করে গ্রামে নিয়ে যাব? এইটা হচ্ছে আমাদের কাছে কিন্তু অ্যাপ্লিকেশন, যে নর্মালিটিটার অ্যাপ্লিকেশনটা কোথায়, এটা হচ্ছে ল্যাবরেটরিতে আমরা n/10টা কী করে সিম্পলিফাই করে গ্রামে নিয়ে যাব, সেটা দেখা যাক। দেখো সেটা কি করে করব। n/10, তাহলে n/10 ছিল মানে গ্রাম তুল্যাঙ্কের যে সংখ্যা, গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম তুল্যাঙ্কটা কত আসলো? 1/10। 1/10 কিন্তু গ্রাম তুল্যাঙ্ক। আবার আমি বলছিলাম যে গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু গ্রামে প্রকাশিত ভর বাই আণবিক ভর, এই বাই আণবিক ভর না, তুল্যাঙ্ক ভর। তো এখানে আমাদের বার করতে হবে NaOH এর তুল্যাঙ্ক ভারটা কত। NaOH এর তুল্যাঙ্ক ভার এইটা কত, কি করে বার করবে? তো দেখো NaOHটা কি? একটা ক্ষার, ঠিক আছে। তো যেহেতু ক্ষারের তুল্যাঙ্ক ভার বার করার সূত্র হলো, ক্ষারের তুল্যাঙ্ক ভার যখন ক্যালকুলেশন করবে তখন NaOH তার আণবিক ভরটাকে ওপরে রাখবে। NaOH এর আণবিক ভর এটাকে উপরে রাখলে, আর নিচে রাখবে NaOH এর অম্লগ্রাহিতা। দেখো এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, যে ক্ষার কিন্তু সূত্রের এখানে লিখছি ওর অম্লগ্রাহিতা, অর্থাৎ ক্ষারের অম্ল গ্রহণ করার ক্ষমতা কতটা। একটু ডিটেলসে যাই। NaOHকে যদি আমরা আয়নে ভাঙি তাহলে কি কি পাবো? Na+ পাবো, তার সঙ্গে পাবো OH-। তাহলে দেখো একটা NaOH থেকে একটাই OH- কিন্তু উৎপন্ন হচ্ছে, আবার ওই একটা OH- একটা H+কেই কিন্তু গ্রহণ করতে পারবে। এবার কি OH- মানে তো আমরা সবসময় কি বুঝি? ক্ষার বুঝি। আর H+ মানে আমরা কি বুঝি? অ্যাসিড বুঝি। H+ দিয়ে আমরা সবসময় অ্যাসিডকে প্রকাশ করি। তাহলে একটা OH- একবারে কিন্তু একটা H+কেই অ্যাটাক করতে পারবে, অর্থাৎ একটা H+কে কিন্তু গ্রহণ করতে পারবে। ওই জন্য NaOH এর অ্যাসিড গ্রাহিতা কত হলো, অর্থাৎ অম্লগ্রাহিতা কত হলো? 1। যদি আর একটু বলি যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2, এই যৌগটাকে যদি আমরা আয়নে ভাঙি তাহলে এটাকে আয়নে ভাঙলে কি হবে? Ca2+ প্লাস 2OH-। তাহলে CaOH2 থেকে কিন্তু দুটো OH- আসছে, অর্থাৎ দুটো ক্ষার আসছে। এই দুটো ক্ষার দুটো অ্যাসিডকে গ্রহণ করতে পারবে, অর্থাৎ এর কিন্তু অম্ল গ্রহণ করার ক্ষমতা কত হলো? 2। তাহলে NaOH এর ক্ষেত্রে অম্লগ্রাহিতা কত হচ্ছে? 1। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে অম্লগ্রাহিতা কত হচ্ছে? 2। এইভাবে কিন্তু অম্লগ্রাহিতা ক্যালকুলেশন করা হয়। তাহলে NaOH এর তুল্যাঙ্ক ভর যখন বার করবো সেটা কীভাবে বার করবো? NaOH এর আণবিক ভরটা উপরে থাকবে, নিচে হচ্ছে NaOH এর অম্লগ্রাহিতা। তো ক্যালকুলেশন করে ফেলি, ইকুয়াল টু NaOH এর আণবিক ভর। NaOH এর আণবিক ভর ক্যালকুলেশন করতে গেলে N এর যে পারমাণবিক এই যে আণবিক ভর সেটা হচ্ছে কত? 23। অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন 1 বাই NaOH এর অম্লগ্রাহিতা কত হয়েছে? 1, কারণ একটা OH- দিচ্ছে। তাহলে 23 একে 24 আর 16 40। 40/1 সমান কত হলো? 40। তাই লক্ষ্য করছো একটা জিনিস, যে NaOH এর ক্ষেত্রে দেখো আণবিক ভর যেটা এলো সেটাই কিন্তু এর তুল্যাঙ্ক ভর। কেন আণবিক ভর এবং তুল্যাঙ্ক ভর কেন সমান হয়েছে? সমান হচ্ছে একটা কারণে, কারণ NaOH এর অম্লগ্রাহিতা যেহেতু 1। কিন্তু এখানে যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে করতাম তাহলে কি একই আসতো? না, একই আসতো না, কারণ এখানে অম্লগ্রাহিতা তখন হতো কত? 2, সুতরাং তখন কিন্তু চেঞ্জ হয়ে যেত। তাহলে এখানে 40 আসলো। তাহলে গ্রাম তুল্যাঙ্ক থেকে কত বার করে রেখেছি? 1/10 বার করে রেখেছি। তাহলে এবার দেখো যে গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু বলছিলাম কি? গ্রামে প্রকাশিত ভর, গ্রামে প্রকাশিত ভর বাই তুল্যাঙ্ক ভার। গ্রামে প্রকাশিত ভর বাই তুল্যাঙ্ক ভার। তাহলে গ্রাম তুল্যাঙ্কটা কত ছিল? 1/10
বা 1/10 ইকুয়াল টু গ্রামে প্রকাশিত ভর আমরা জানি না, সেটা বার করব। আমি এক্স ধরে নিচ্ছি ওটাকে। আর তুল্যাঙ্ক ভর আমি এক্ষুনি ক্যালকুলেশন করেছি, কত হয়েছে 40। তাহলে এক্স সমান কত এলো 4। এক্স সমান হলো, কাটাকুটি হয়ে গেল, তাহলে এক্স সমান হলো 4। তাহলে দেখো এক্স সমান কিন্তু 4 এসছে, অর্থাৎ গ্রামে যে প্রকাশিত ভর সেটা আসছে কত 4 গ্রাম। তাহলে আমাদের যেটা প্রশ্ন দিয়েছিল যে 100 ml, প্রশ্নটা কী ছিল, 100 ml n/10 NaOH দ্রবণ এইটা তৈরি করতে বলেছিল। তাহলে এইটাকে আমরা সিম্পলিফাই করে ফেলেছি এবার। কিন্তু 100 mlটা আমরা এখনও সেটা নিয়ে অতটা কনসিডার করিনি, কিন্তু n/10 মানে বুঝে ফেলেছি যে 4 গ্রাম NaOH। তাহলে 4 গ্রাম NaOHটা নিতে হবে, কিন্তু ওটা আমাদের 1 নর্মাল ধরে হিসাব করা হয়েছে। এবার 100 ml কিন্তু আমাদের হিসাব করতে হবে যে 100 ml যদি করি আমরা দ্রবণটাকে, তাহলে আমরা কতটা নেব। তাহলে দেখো 4 গ্রাম, এটা এক্সট্রা এসে গেল, 4 গ্রাম এসে গিয়েছে। তাহলে ওখানে আমরা 100 ml হিসাব করব। তাহলে 1000 ml এর জন্য 1000 ml এর জন্য আমাদের যদি 4 গ্রাম লাগে, তাহলে 100 ml এর জন্য কতটা লাগবে সেটা কিন্তু এইভাবে আমরা কনসিডার করে নেবো এখান থেকে। সেটা পরীক্ষাতে তোমাদের যেভাবে দেবে সেইভাবে মানে ক্যালকুলেশনটা করে নেবে। তাহলে মেন ব্যাপার হচ্ছে এইটা, n/10 দিচ্ছে না n/20 দিচ্ছে সেইটা লক্ষ্য করবে। সেইটা লক্ষ্য করে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব, যে কত নর্মাল দিচ্ছে সেটা দিয়ে আমরা কীভাবে এগোবো। তাহলে পরপর এগিয়েছি আমরা। দেখো প্রথমে তুল্যাঙ্ক ভার বার করেছি, তুল্যাঙ্ক ভার বার করে তারপরে গ্রাম তুল্যাঙ্ক যেটা বলে দিয়েছে সেটার সঙ্গে মিলিয়েছি, সেটার সঙ্গে মিলিয়ে তারপরে আমরা 1000 ml, কারণ নর্মালিটির এককটা এই সংজ্ঞাটা কিন্তু 1000 ml হিসাব করা হয়, যে 1000 ml দ্রবণে যদি করতাম তখন লাগতো কত গ্রাম 4 গ্রাম। কিন্তু 100 ml করতে গেলে আমাদের কিন্তু যা লাগবে সেটা আমরা হিসাব করে নেব। 4 বাই এটা 1000 থাকলো, আর 100 ml থাকলো 4 গুণ 100 বাই 1000, এত গ্রাম আসলো। এই যে গ্রাম সংখ্যাটা আসলো, এই গ্রাম সংখ্যাটাকে আমরা প্রথমে নেব, যে সলিউশনটা যখন তৈরি করব তখন এই গ্রাম সংখ্যাটাকে আমরা প্রথমে একটা ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে নিয়ে নেব। একটা ভলিউমেট্রিক ফ্লাক্স যেটাতে 100 ml লেভেল করা থাকবে, এখানে 100 ml লেভেল করা আছে, এমন একটা ভলিউমেট্রিক ফ্লাক্স নেব। ভলিউমেট্রিক ফ্লাক্স নিয়ে ওখানে প্রথমে এই যে গ্রাম সংখ্যাটা আমরা ক্যালকুলেশন করে এনেছি, এই গ্রাম সংখ্যা NaOHটা এর মধ্যে ঢেলে নেব। এভাবে ঢেলে নিয়ে বাদবাকি পোর্শনটা কিন্তু আমরা জল দিয়ে মেকআপ করব। বাদবাকি পোর্শনটা আমরা H2O জল দিয়ে 100 ml পর্যন্ত মেকআপ করব। তাহলে আমাদের কিন্তু এটা n/10 NaOH দ্রবণ উৎপন্ন হবে। দেখো অনেকে কিন্তু এই জায়গায় ভুল এটাই করে ফেলে যে আগে জল দিয়ে ফেলে। এই ভলিউমেট্রিক ফ্লাক্সে কিন্তু অনেকে আগে জল দিয়ে ফেলে, তারপরে NaOH দ্রবণ দেয়। তাহলে কিন্তু সলিউশনে যে লেভেলটা, যে 100 ml এর যে লেভেল, সেটা কিন্তু হবে না। সেটা করতে গেলে অবশ্যই, আমি বারবারই বলছি, অবশ্যই আগে যে সলিউট আছে, যে দ্রাব আছে, সেই দ্রাবটা আগে দিয়ে দেবে। যে পরিমাণ দ্রাব বেরোবে ক্যালকুলেশন করে সেটাকে ওজন করে নেবে ওয়েট বক্সের সাহায্যে। ওজন করে নিয়ে সেইটাকে আগে দিয়ে দেবে এখানে, দিয়ে জল দিয়ে এটাকে 100 ml পর্যন্ত লেভেল করে দেবে। তাহলে 100 ml পর্যন্ত লেভেল করলে এই যে সলিউশনটা তুমি তৈরি করলে, এর গায়ে স্টিকার মেরে দিয়ে দেবে যে এটা হলো কি n/10 NaOH, অর্থাৎ এর মোলার গাঢ়ত্ব হলো n/10। মোলার গাঢ়ত্ব n/10 হলো, কিন্তু আয়তনটা আমরা অল্প তৈরি করেছি, অর্থাৎ 1000 ml তৈরি করলে যতটা লাগবে 100 ml তৈরি করলে সেই হিসেবে আমরা কমিয়ে নিয়েছি, কিন্তু মোলার গাঢ়ত্বটা কত রেখেছি n/10। তো এইটা হচ্ছে নর্মালিটি। এইবার নর্মালিটি যেহেতু আমরা শিখলাম, এর সঙ্গে সঙ্গে আমরা শিখে নেব মোলারিটিটা, কারণ নর্মালিটি এবং মোলারিটি প্রায় একই জিনিস, শুধুমাত্র একটা জায়গায় একটু এদের ডিফারেন্সটা আছে। তো সেটা আমরা এর সঙ্গে শিখে নেব। দেখো মোলারিটিটা কি। মোলারিটিকে বড় হাতের M দিয়ে প্রকাশ করা হয়। নর্মালিটিকে যেমন বড় হাতের N দিয়ে প্রকাশ করছিলাম, মোলারিটিকে বড় হাতের M দিয়ে প্রকাশ করা হয়। কি এটা, এখানে মোলারিটির সংজ্ঞাটা ওই একই রকম নর্মালিটির মতনই, কিন্তু এক জায়গাতে ডিফারেন্স আছে আমি বলছি। অর্থাৎ ওখানে দেখো যে সংজ্ঞাটা ছিল যে কোনো দ্রবণের যে 1000 ml আয়তনে, 1000 ml আয়তনে বা প্রতি লিটার আয়তনে বা 1000 সিসি আয়তনে, 1000 সিসি আয়তনে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব থাকবে, এটা ছিল নর্মালিটিতে। যত গ্রাম তুল্যাঙ্ক, ভালো করে মিলিয়ে নাও বই দেখে, যত গ্রাম তুল্যাঙ্ক ছিল, কিন্তু ওখানে যত গ্রাম তুল্যাঙ্কের জায়গাটা থাকবে যত
গ্রাম মোল। ঠিক আছে, সেই গ্রাম মোল সংখ্যাটাকে ওই দ্রবণের মোলারিটি বলা হবে। আমি একটু সংজ্ঞাটা লিখছি যে কোনো দ্রবণে, আমি শর্টে একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, কোনো দ্রবণের প্রতি লিটারে যত গ্রাম মোল, এই যে যত গ্রাম মোল প্রতি লিটারে যত গ্রাম মোল দ্রবীভূত থাকবে, সেই গ্রাম মোল সংখ্যাটাকে ওই দ্রবণের মোলারিটি বলা হবে, সেই সংখ্যাটাকে। অর্থাৎ এখানেও যদি আমি উদাহরণ দিই, ধরো তোমাকে বলেছে যে 100 ml n বাই, আমি এখানে 20 ধরে করছি, n/20 HCl বলেছে, দেখা গেল HCl এই দ্রবণটা প্রস্তুত করতে বলেছে, সরি n/20 না, আমরা এখানে m/20 লিখছি, এই দ্রবণটা প্রস্তুত করতে বলেছে, এই দ্রবণটা প্রস্তুত করতে বলেছে। তাহলে দেখো এখানে m/20, সেই একই রকমভাবে m/20 মানে এখানে সঙ্গে সঙ্গে ভেঙে নেবে কি 1/20m, 1/20m, ঠিক আছে। তো 1/20 মোলার যে HCl দ্রবণ সেটা প্রস্তুত করব। তাহলে যত গ্রাম মোল, তাহলে এখানে গ্রাম মোল সংখ্যাটা কত, 1/20, ঠিক আছে। এখানে যদি আমি 1 মোলারিটির কথাটা বলতাম, তাহলে ওটা হচ্ছে এই যত গ্রাম মোলের জায়গায় 1 গ্রাম মোল হতো, 2 গ্রাম মোল বললে 2 মোলারিটি হবে, 3 গ্রাম মোল বললে 3 মোলারিটি হবে, 4 গ্রাম মোল বললে 4 মোলারিটি হবে, 1/20 বললে 1/20 হবে। তাহলে 1/20 মোলারিটি কী করে তৈরি করব? তাহলে এখানে গ্রাম মোলটাকে আমরা একটু শিখব। গ্রাম মোল এই জিনিসটা কি, গ্রাম মোল আমরা কী করে পাই? গ্রাম তুল্যাঙ্ক ঠিক যেভাবে পাচ্ছিলাম ঠিক সেইভাবেই পাই। গ্রাম মোলটা কী হবে, ওপরে থাকবে দেখো গ্রামে প্রকাশিত ভর, নর্মালিটির ক্ষেত্রেও যেটা ওপরে ছিল মোলারিটির ক্ষেত্রেও ঠিক সেটাই ওপরে থাকবে, অর্থাৎ গ্রামে প্রকাশিত ভর বাই, ওর ক্ষেত্রে দেখো নর্মালিটির ক্ষেত্রে ছিল তুল্যাঙ্ক ভর, আর মোলারিটির ক্ষেত্রে এলো আণবিক ভর বা মোলার ভর। তাহলে ডিফারেন্সটা বুঝে নিও একসঙ্গে সঙ্গে, যে নর্মালিটির সঙ্গে মোলারিটির কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, শুধুমাত্র গ্রাম তুল্যাঙ্কের জায়গায় গ্রাম মোল, এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে গ্রামে প্রকাশিত ভর বাই আণবিক ভর। তাহলে এখানে আমরা HCl দিয়েছি, তো HCl এর ক্ষেত্রে গ্রাম মোলটা আমাদের বলে দিয়েছে কত, 1/20, কারণ 1/20 মোলার মানেই তো গ্রাম মোল সংখ্যা, এটাই, কারণ যত গ্রাম মোল এটাই তো এর মোলারিটি। তাহলে গ্রাম মোল সংখ্যা আমার বলে দিয়েছে, গ্রামে প্রকাশিত ভরটা আমার বার করতে হবে, কারণ আমরা তো ওজন করবো ওয়েট বক্সে, এইটা আমাদের জানতে হবে। তাহলে আণবিক ভর, HCl এর আণবিক ভর কত, HCl এর আণবিক ভর ক্যালকুলেশন করা খুব সহজ, HCl এর আণবিক ভর কত হবে, H হচ্ছে 1 আর Cl হচ্ছে 35.5, তাহলে হলো কত 36.5, এটা হচ্ছে HCl এর আণবিক ভর। তাহলে গ্রাম মোলটা কত বলে দিয়েছিল, 1/20 গ্রাম মোল ইকুয়াল টু গ্রামে প্রকাশিত ভর, ওটা আমরা বার করবো, x লিখছি, বাই আণবিক ভর হচ্ছে 36.5। এটা ক্যালকুলেশন করলে আমাদের এক্সের যে ভ্যালু সেটা বেরিয়ে যাবে ক্যালকুলেশন করলে। তাহলে এক্স এখানে কিন্তু আমাদের জানা হয়ে গেল, গ্রামে প্রকাশিত ভর। তাহলে এটাই, এই যে এখানে গ্রামে প্রকাশিত ভর যেটা বেরোবে সেটা কিন্তু 1000 ml বেরোবে। তাহলে 1000 ml কিন্তু এইটা, আর 100 ml কত হবে সেটা কিন্তু আমাদের ভাগ করে বার করে নিতে হবে, নর্মালিটিতে যেভাবে বার করেছিলাম ঠিক সেইভাবে বার করতে হবে। অর্থাৎ 1000 এই ml আছে এক্স, একে কত আর 100তে কত সেটা আমরা ক্যালকুলেশন করে নেব, করে নিয়ে যেটা বেরোবে, যে মানটা আসবে সেই মানটাকে আমরা কিন্তু ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে একই রকমভাবে আগে নিয়ে নেব, ভলিউমেট্রিক ফ্লাক্সে আগে নিয়ে তারপরে ওখানে 100 ml লেবেল করা থাকবে, আগে আমি HCl এখানে নিয়ে নিলাম, তারপরে বাদবাকি পার্টটা এখানে জল দিয়ে ভর্তি করে দেব। এখানেও ঠিক একইভাবে একই রকম ভুল করলে চলবে না। নর্মালিটি এবং মোলারিটির ক্ষেত্রে মনে রাখবে যে দ্রাব আগে যোগ করব, তারপরে বাদবাকি পার্টটা আমরা জল দিয়ে লেবেল করে দেব। কোন পর্যন্ত লেবেল করব, 100 ml বললে 100 ml পর্যন্ত করব, 250 ml বললে 250 ml পর্যন্ত করব, 1000 ml বললে 1000 ml পর্যন্ত করব। তো সেইভাবে কিন্তু আমাদের এখানে লক্ষ্যটা রাখতে হবে, ঠিক আছে। নর্মালিটি এবং মোলারিটির ক্ষেত্রে, নর্মালিটির ক্ষেত্রে গ্রাম তুল্যাঙ্ক, মোলারিটির ক্ষেত্রে গ্রাম মোল। ডিফারেন্সটা এই জায়গাটায়, গ্রাম মোলের ক্ষেত্রে গ্রামে প্রকাশিত ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করব, গ্রাম তুল্যাঙ্কের ক্ষেত্রে গ্রামে প্রকাশিত ভরটা উপরে থাকবে, নিচে থাকবে কি তুল্যাঙ্ক ভর। তুল্যাঙ্ক ভর আমরা ক্যালকুলেশন করব কীভাবে, বলেছি যে যার তুল্যাঙ্ক ভর বার করতে বলবে তার যে আণবিক ভর সেটা উপরে থাকবে, আর নিচে থাকবে অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা, ক্ষারের ক্ষেত্রে অম্লগ্রাহিতা, আর লবণের ক্ষেত্রে থাকবে প্রতি অণু, এই মানে লবণের আণবিক ভর বা প্রতি অণু যে লবণের আয়নে ভাঙার ফলে
যে ক্যাটন বা অ্যানায়নের সংখ্যা হচ্ছে তার যোজ্যতা দিয়েই গুণ করব। সেটা আমরা ডিটেলসে পরে পড়বো, আমরা যখন অঙ্ক নিয়ে আলোচনা করবো এই সমস্ত চ্যাপ্টার থেকে, যে নর্মালিটি মোলারিটি থেকে কী ধরনের অঙ্ক আসে, তখন আমরা ডিটেলসে এটা নিয়ে আরও আলোচনা করব, ঠিক আছে? তো আজকে নর্মালিটি এবং মোলারিটি এটা ডিটেলসে ভালো করে শিখলে, কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। এবং বইটাতে পড়বে যে বইতে কোথায় কোথায় সংজ্ঞাগুলো লেখা আছে, এবং এই গাণিতিক রূপ, আমরা এই গাণিতিক রূপ সম্পর্কে কিন্তু এখনও পরিচর্যা করিনি, আমরা করব, এই গাণিতিক রূপ সম্পর্কেও আলোচনা করব, নর্মালিটি মোলারিটির মধ্যে সম্পর্ক আলোচনা করব। তো এটা জাস্ট একটা সম্পর্কটা শুরু হলো, এর পরপর আমাদের কিন্তু আস্তে আস্তে চলতে থাকবে। তোমরা ভিডিওগুলো প্রত্যেকটা লক্ষ্য করে ভালো করে দেখবে, প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে, এবং প্রশ্ন থাকলে অবশ্যই করবে, ঠিক আছে? ধন্যবাদ।